যুবরানী মানসী। আমাকে যদি এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়, তাহলে আমিও এই প্রাসাদে অশান্তির বীজ বুনে দিয়ে যাব। এখন সেই সময় এসেছে যখন আপনি যুবরাজ দায়ানকে নিয়ে এই প্রাসাদ ত্যাগ করতে পারবেন। সৈন্যপ্রধান দাউদ বেঁচে থাকলে তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। সৈন্যপ্রধান, আপনি নিশ্চয়ই এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে দেশদ্রোহী আখ্যা দিতে হয়। সুলতানা সাহেবার অন্যায়ের বিরোধিতা করা যদি দেশদ্রোহিতা হয়, তবে তা আমি 1000 বার করব। ছেড়ে দাও বেগম সাহেবাকে। তার আগে আপনি অস্ত্র ত্যাগ করে আমার সামনে মাথা নত করে দাঁড়ান সেনাপতি। না সেনাপতি, তুমি যদি আমার কারণে মাথা নত করো, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সম্মান আগে না জীবন সেনাপতি? কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে এই কথাটা ভেবে দেখবেন সেনাপতি। তোমার যা করার আমার সাথে করো মতিউর, কিন্তু আলিমাকে ছেড়ে দাও। আমি অন্তিমবারের জন্য আপনাকে বলছি সেনাপতি, অস্ত্র ত্যাগ করুন। অকারণে আমার ধৈর্যের পরীক্ষা নিলে সেটা বেগম সাহেবের জন্য ভালো হবে না। না সেনাপতি, আপনি এই ধূর্ত সেনাধ্যক্ষের কথা শুনবেন না। আমি নিজের পরাজয় স্বীকার করছি মতিউর। এবার আলিমাকে ছেড়ে দাও। মাথা নত করতে দেখছি না তো আপনাকে। সেনাপতি, আপনি মাথা নত করবেন না। সেনাপতি, না, না, সেনাপতি। সুলতান, আপনি খুব সুন্দর কথা বলেছেন সৈন্যপ্রধান। আপনার এই প্রাচীর ভাঙার ক্ষেত্রে যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আমি তাহলে আপনার পাশেই আছি। ইনি নিশ্চয়ই নাজমা, আপনার ভালোবাসা। কোনো সন্দেহ আছে? আমি হানিফা, দলপতি হানিফের কন্যা। আপনাদের পরিচয় পর্ব শেষ হলে কি আমরা প্রাসাদে ফিরে যেতে পারি? তোমরা যদি ভেবে থাকো নাজমাকে নিয়ে তোমরা এই স্থান ত্যাগ করতে পারবে, তবে আমি বলবো তোমাদের সেই ধারণা ভুল। মতিউর, এই মুহূর্তে মুক্ত করো আলিমাকে। এটা সুলতান আতিয়ারের নির্দেশ।
ভাই আমার, এ কি অবস্থা হয়েছে তোমার? দাবির কিচ্ছু হবে না তোমার। আমি এসে গেছি, তোমার ভাইজান এসে গেছে, কিচ্ছু হবে না। দাবির তাকাও আমার দিকে, তাকাও ভাই আমার। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না সুলতান, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। মতিউর, তোমার ধৃষ্টতায় আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কোন সাহসে সেনাপতি এবং তার বেগম সাহেবের উপর আক্রমণ করলে? জবাব দাও মতিউর। আর প্ররোচনায় তুমি আক্রমণ করেছো সেনাপতি এবং তার বেগম সাহেবাকে? সুলতান, আমি প্রাসাদে আপনাকে কিছুটা হলে অবগত করেছি যে আসলে মতিউর একজন সামান্য আজ্ঞাবাহী সেনাধ্যক্ষ। তাকে সামনে রেখে এরকম একটা খেলা খেলার সত্যি কি খুব প্রয়োজন ছিল সুলতান? কি কি বললে তুমি? মাফ করবেন সুলতান, কিন্তু আমি যতটুকু বুঝেছি তাতে আমি নিশ্চিত যে মতিউরকে এই আদেশ দেবার পেছনে আপনার মত শামিল আছে। আলিমা, তুমি এ কথা বলছো? শুধু আলিমা নয় সুলতান, আমারও একই ধারণা। পুষ্পের সন্ধান করতে গিয়ে জীবনে কণ্টক ছাড়া কিছুই পেলাম না ভাইজান। আরদা, জীবনকে এত ক্ষুদ্র নজরে দেখো না। আজকের এই কণ্টক হয়তো একদিন তোমার জীবনে ভালোবাসার পুষ্প বীজ নিয়ে আসবে। অন্ধকে আশার আলো দেখাতে চাইছেন ভাইজান? থাক না, আমাদের প্রাসাদে প্রত্যাবর্তনের মুহূর্ত উপস্থিত হয়েছে। এখন নয় এসব কথা নাইবা বললাম। আপনার ভালোবাসা, আপনার মানসিন আপনার জন্য অপেক্ষা করছে প্রাসাদে। আপনি তাকেই নিয়ে ভাবুন, আমাকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। মানসিক কত শত মুহূর্ত অতিক্রম করে আবার তার সাথে দেখা হবে আমার। জানি না কেমন আছে সে, কি করছে।
আর হয়তো কয়েক মুহূর্ত পরে আপনি এই প্রাসাদে প্রত্যাবর্তন করবেন যুবরাজ। আম্মাজানের স্নেহে, রাজমাতার আদরে, প্রাসাদের প্রত্যেকের ভালোবাসায় ডুবে যাবেন আপনি। কিন্তু আপনার মানসিকে কোথাও দেখতে পাবেন না। রাজমাতা আপনার মানসিকে এই প্রাসাদ থেকে বহিষ্কার করেছেন। আর কখনো সে ফিরে আসবে না আপনার সম্মুখে। যেটুকু আপনাকে অবগত করা প্রয়োজন সেটুকু লিখে গেলাম যুবরাজ। এরপর আমাকে অন্য একটা কার্য সম্পন্ন করতে হবে, যেটা সম্পর্কে আপনাকে বা অন্য কাউকে অবগত করা যাবে না, কিন্তু তার ফল ভোগ করতে হবে এই প্রাসাদের সকলকে। আপনি কি আমাকে তলব করেছেন বড় রানী সাহেবা? আমি যদি তলব না করে থাকি তাহলে কি তুমি এখানে অন্য কোনো কাজে এসেছো মাহিবিন? অন্য কোনো কারণে? মানে সে কারণটা কি তুমি স্মরণ করতে পারছো না? জি, মানে এরকম কোনো কারণ তো আমি স্মরণ করতে পারছি না। তাহলে এখন কি করা যায় বলো তো? এখন আমাকে মাফ করবেন বড় রানী সাহেবা। আমি তাহলে সে কারণটা স্মরণ করে আবারও আপনার কক্ষে আসব। জানো মাহিবিন, এই কারণেই আমি তোমাকে সবকিছু লিপিবদ্ধ করে রাখতে বলি। মাফ করবেন বড় রানী সাহেবা। আসলে কোনো কথা লিখে রাখতে যে পরিশ্রম হয় সেটা আমি সহ্য করতে পারি না। অনেক ভালো হতো যদি আপনি আমার জন্য এক লিপিকার নিযুক্ত করতেন। আমাকে দেওয়া সব আদেশ সে লিপিবদ্ধ করে রাখবে আর আমি সেই অনুযায়ী কার্যগুলো সম্পূর্ণ করব। আমি তোমার এই আর্জি স্বীকার করলাম মাহিবিন। এবার তোমাকে যে কারণে তলব করেছি সেটা শোনো। মেঘরাজ্যের 2 যুবরাজ এবং সম্রাট আরাস কিছুক্ষণের মধ্যে প্রত্যাবর্তন করবেন এই প্রাসাদে। তুমি কি তাদের স্বাগত জানানোর জন্য কোনো ব্যবস্থা করেছো? ও, এইবার আমার স্মরণে এসেছে। আপনি কোনো চিন্তা করবেন না বড় রানী সাহেবা, আমি ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করেছি বড় রানী সাহেবা। তুমি কোন ব্যবস্থা সম্পূর্ণ করছো মাহিবিন? তুমি এসেছো মানসিন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি মাহিবিনের কাছে জানতে চাচ্ছিলাম যুবরাজ ও সম্রাটকে স্বাগত জানানোর জন্য কোনো ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে কি। আপনাদের যদি কথা শেষ না হয় তাহলে আমি পরে আসি। তুমি কি বিশেষ কোনো বিষয়ে আলোচনা করতে চাও মানসিন? আমিও যুবরাজের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে চাই মাইতান, তবে এই বিষয়ে গোপনীয়তার প্রয়োজন।
ছোট রানী সাহেবা, দেখেন একটা পাখি উড়ে যাচ্ছে। ছোট রানী সাহেবা, আমরা শুভ্র মেঘের রাজ্যে উপস্থিত হয়েছি। জি ছোট রানী সাহেবা, আপনি তো এই স্থানেই কয়েকটা মুহূর্ত একান্তে কাটাতে চান। আকাশ চান, আমাদের নিচে নিয়ে চলো। শূন্যপ্রধান পরাজয় স্বীকার করুন। ভালোবাসাতে জঙ্গলে মিশে যাবে না, আমার নাজমা তো করবে না। তাহলে সুলতানা সাহেবা যে উপহার সামগ্রী, হিরে জহরত, তা কি তোমরা চাও না? চাই 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 চাই। তাহলে আর কোনো কথা হবে না। তাহলে চলো সবাই আমার সাথে। যেখানে সকলের চোখের সামনে দায়ানকে বিদায় জানানো হয়, সেখানে দায়ানের মস্তক পর্যন্ত পোশাকের ঢাকা কেন? যে বাচ্চাটি যুবরাজের পরিবর্তে মহাশিক্ষকের বজ্রায় প্রেরণ করা হয়েছে, মর্জিনা তারই আম্মা।